আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা আলোচনা করব পোস্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি, কি হরমোন আসে এবং এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারির আরেকটা নাম হচ্ছে নিউরো হাইপোফাইসিস। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি আমরা একটা ছবি দেখি। এটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, এটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি এবং আমরা আগেই পড়েছি যে পোস্টেরিয়র পিটুইটারিটাকে হচ্ছে কন্ট্রোল করে হচ্ছে আম হাইপোথ্যালামাস বাই হাইপোফাইসাল পোর্টাল ট্র্যাক্ট তার মানে হচ্ছে নার্ভাস কন্ট্রোল এবং হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে যেই হরমোনগুলো আসে সেই হরমোনগুলাও তৈরি হয় হচ্ছে আমাদের হাইপোথ্যালামাসে, যেটা আমরা পড়বো। তাহলে কি, কি হরমোন তৈরি হয়? ADH এবং অক্সিটোসিন। আমরা আসি কি, কি হরমোন তৈরি হয়? একটার নাম হচ্ছে অক্সিটোসিন, আরেকটার নাম হচ্ছে ADH। ADH এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, আর এর আরেকটার নাম হচ্ছে ভেসোপ্রেসিন। তাহলে পোস্টেরিয়র পিটুইটারি থেকে মোট ২ টা হরমোন আসে। একটা হচ্ছে ADH, যার অ্যাব্রিভিয়েশন হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, এর আরেকটা নাম হচ্ছে ভেসোপ্রেসিন, আর সেকেন্ড যেটা হরমোন তার নাম হচ্ছে অক্সিটোসিন। তাহলে ২ টা হরমোন আসে আমাদের কোথা থেকে? পোস্টেরিয়র পিটুইটারি থেকে। বাট এই হরমোনগুলো তৈরি হয় কোথায়? সো সাইট অফ সিনথেসিস সেল বডিজ ফ্রম ম্যাগনোসেলুলার নিউরন ইন দ্য সুপ্রাঅপটিক নিউক্লিয়াস অ্যান্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অফ দি হাইপোথ্যালামাস। তাহলে এই ২ টা হরমোন, যেটা ADH এবং অক্সিটোসিন, তারা হচ্ছে হাইপোথ্যালামাসের ২ টা নিউক্লিয়াস থেকে তৈরি হয়। একটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস আর একটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। মেইনলি প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসটা মেইনলি অক্সিটোসিনটাকে প্রিডমিনেন্টলি তারা তৈরি করে, আর সুপ্রা অপটিক নিউক্লিয়াসটা মেইনলি ADH-টা তৈরি করবে, ADH অর ভেসোপ্রেসিনটা তৈরি করবে। তাহলে তৈরি হচ্ছে হাইপোথ্যালামাসে। তাহলে পোস্টেরিয়র পিটুইটারিটার কাজ কি? তাহলে পোস্টেরিয়র পিটুইটারির কাজ হচ্ছে এদেরকে এখান থেকে সিক্রেশন করা। তাহলে এই যে সুপ্রাঅপটিক এবং প্যারাভেন্ট্রিকুলার, এটা হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস, এটা হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস। এই ২ টা নিউক্লিয়াসে আমাদের ADH এবং হচ্ছে অক্সিটোসিনটা সিনথেসিস হচ্ছে এবং এই অক্সিটোসিন ADH সিনথেসিস হয়ে আমার পোস্টেরিয়র পিটুইটারিতে চলে আসছে এবং এইখান থেকে রিলিজ হচ্ছে এই হরমোনগুলা। এইজন্যই এটাকে আমরা বলছি নিউরো হাইপোফাইসিস। তার মানে এখানে নার্ভ থেকে এইগুলা তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে। তাহলে সিক্রেশনটা হচ্ছে টার্মড অ্যাজ নিউরো সিক্রেশন। হরমোনগুলাকে বলছি আমরা নিউরো হরমোনস। হরমোনস আর রিলিজড ইনটু দ্য ব্লাড ভেসেলস ডিউ টু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি অফ দি নার্ভ টার্মিনাস অ্যান্ড ক্যালসিয়াম ডিপেন্ডেন্স এক্সোসাইটোসিস অফ দি হরমোন ফ্রম দ্য নার্ভ টার্মিনাস। তাহলে হরমোনগুলা কেন সিক্রেশন হচ্ছে? সিক্রেশন হচ্ছে একটা হচ্ছে নার্ভ টার্মিনাসের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির জন্য এবং ক্যালসিয়াম ডিপেন্ডেন্ট এক্সোসাইটোসিসের মাধ্যমে নার্ভ টার্মিনাস থেকে আমাদের সিক্রেশনটা হচ্ছে। তাহলে প্রথমে আমরা অক্সিটোসিন সম্পর্কে একটু জানবো, যে অক্সিটোসিনটা তাহলে কোথা থেকে সিক্রেশন হয়? আমরা বললাম যে এটা মেইনলি হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার প্যারাভেন্ট্রিকুলার যেই নিউক্লিয়াসটা আছে হাইপোথ্যালামাস, সেখান থেকে হয়। আর হচ্ছে সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে 1/6 পোর্শনটা এখান থেকে আসে। কাজ অক্সিটোসিনের কাজ হচ্ছে ২ টা। একটা হচ্ছে মিল্ক ইজেকশন, আরেকটা হচ্ছে কন্ট্রাকশন অফ ইউটেরাস। মিল্ক ইজেকশন মানে হচ্ছে ব্রেস্ট থেকে যে মিল্কটা বের হয়, এটাকে বলছি আমরা মিল্ক ইজেকশন, আর ইউটেরাসের কন্ট্রাকশন। এই ২ টা কাজ হচ্ছে করবে আমাদের অক্সিটোসিন এবং মেকানিজম অফ অ্যাকশন করবে ভায়া জি প্রোটিন। জি প্রোটিন দিয়ে এরা মেকানিজম অফ অ্যাকশনটা করে, জি প্রোটিনের থ্রু দিয়ে। তাহলে কি, কি ফ্যাক্টর আমাদের অক্সিটোসিন রিলিজটাকে স্টিমুলেট করে? একটা হচ্ছে সাকিং রিফ্লেক্স। সাকিং মানে হচ্ছে বেবি যখন ব্রেস্টটাকে সাক করে, মায়ের ব্রেস্টকে সাক করে, তখন হচ্ছে অক্সিটোসিন সিক্রেশনটা বাড়ে। এছাড়া ইমোশনে বাড়বে, যে বেবি সাক করছে না কিন্তু বেবিকে দেখে বেবির কান্না শুনেও কিন্তু আমাদের অক্সিটোসিনটা রিলিজ হতে পারে। আর হচ্ছে ডাইলেটেশন অফ সার্ভিক্স যদি হয় তাহলে অক্সিটোসিনটা রিলিজ হতে পারে। আর কারা হচ্ছে ইনহিবিশন করবে? একটা হচ্ছে ইমোশন, স্ট্রেস, ফ্রাইট, আর হচ্ছে ড্রাগস এর ভেতরে অ্যালকোহল। তাহলে এই কন্ডিশনগুলো আমাদের অক্সিটোসিন রিলিজকে ইনহিবিট করবে। এইবার আসি আমরা যে অক্সিটোসিন যে আমাদের মিল্ক ইজেকশনে হেল্প করে, কিভাবে করে? তাহলে মিল্ক ইজেকশনে যে হেল্প করে সেটা একটা রিফ্লেক্সের মাধ্যমে হেল্প করে। এই রিফ্লেক্সটার একটা নাম আছে, তার নাম হচ্ছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স অথবা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। যেকোনো নামেই কিন্তু আমাদের পরীক্ষায় আসতে পারে, এজন্য ২ টার নামই আমাদের জানতে হবে। একটা নাম হচ্ছে মিল্ক ইজেকশন রিফ্লেক্স, যেটা আরেকটা নামে ডাকা হয় সেটার নাম হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। তাহলে যেহেতু এটা রিফ্লেক্স, তাহলে রিফ্লেক্সের আমাদের কিছু, কিছু পার্ট থাকে, তাই না? তাহলে সেই পার্টগুলো আমরা দেখি যে রিফ্লেক্সের মেইনলি এই রিফ্লেক্সটার স্টিমুলাসটা কে দিচ্ছে? স্টিমুলাস দিচ্ছে দ্য বেবি সাকিং দ্য নিপল।
একটা বেবি যখন ব্রেস্টের নিপলটাকে সাক করে তখন স্কিন টাচ রিসেপ্টর, স্কিনে যে রিসেপ্টরটা থাকে টাচ রিসেপ্টর, সেই রিসেপ্টর থেকে স্টিমুলাসটা যায় এবং এই যায় কি দিয়ে? অ্যাফারেন্ট নার্ভ। অ্যাফারেন্ট নার্ভটা হচ্ছে নার্ভ ফ্রম দ্য মেমারি গ্ল্যান্ড ভায়া স্পাইনাল কর্ড এন্ড অন দ্য প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস। ওকে, তাহলে এই অ্যাফারেন্ট নার্ভটা মেমারি গ্ল্যান্ড থেকে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে পৌঁছায় দেয় এই স্টিমুলেশনটা। তাহলে সেন্টারটা কি? সেন্টার হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস অ্যান্ড পার্ট অফ দি সুপ্রাপটিক নিউক্লিয়াস অফ হাইপোথ্যালামাস। এই সুপ্রাপটিক নিউক্লিয়াস এবং প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াস থেকে যে আমার স্টিমুলেশনটা পেলো, তারা পেয়ে কি করছে? তারা হচ্ছে রিলিজ করতে বলবে কাকে? অক্সিটোসিন। সেই ইনফরমেশনটা হচ্ছে নিয়ে আসবে কে? যে রিলিজ করতে হবে অক্সিটোসিন, সেটা নিয়ে আসবে হচ্ছে ইফারেন্ট নার্ভ। তাহলে ইফারেন্ট নার্ভটা হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল ট্রাভেল করবে ডাউন দ্য নার্ভ টার্মিনাস টু দ্য পোস্টেরিয়র পিটুইটারি। এবং ইফারেন্ট নার্ভ দিয়ে এই স্টিমুলেশনটা যাবে, তার মানে অ্যাকশন পোটেনশিয়ালটা যাবে কোথায়? পোস্টেরিয়র পিটুইটারিতে, এবং এখান থেকে রিলিজ হবে অক্সিটোসিন। অক্সিটোসিন যেহেতু একটা হরমোন, আমরা জানি যে হরমোনটা রিলিজ হয় কোথায়? ব্লাডে অথবা বডি ফ্লুইডে, তাই না? তাহলে এই ব্লাডে অক্সিটোসিনটা রিলিজ হবে। তখন এই অক্সিটোসিনটা কি করবে? কোথায় গিয়ে কাজ করবে? ব্রেস্টের যে মায়োএপিথেলিয়াল সেল আছে সেখানে গিয়ে কাজ করবে, সেটাকে সে কন্ট্রাক্ট করবে, সরি, কন্ট্রাক্ট করবে। এবং ইফেক্ট কি হবে? যদি কন্ট্রাকশন অফ মায়োএপিথেলিয়াল সেল হয়, ইফেক্টটা হবে ইজেকশন অফ মিল্ক ফ্রম alveolar duct and out of the nipple। তাহলে এই মোটামুটি হচ্ছে কম্পোনেন্টস অফ দি মিল্ক লেট ডাউন রিফ্লেক্স। আমরা এবার যদি একটু দেখি যে কি হয়, এই যেখানে একটা ছবি দেখছি, বাচ্চাটা যে মায়ের ব্রেস্টের নিপিলটা যে সাক করছে, এটা দিয়ে হচ্ছে আমার ইনফরমেশনটা চলে যাচ্ছে কোথায়? আমার চলে যাচ্ছে হচ্ছে হাইপোথ্যালামাস থেকে চলে যাচ্ছে ইনফরমেশনটা। হাইপোথ্যালামাস থেকে আবার ইনফরমেশন আসছে, এসে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমার কি রিলিজ হচ্ছে? এই যে হাইপোথ্যালামাসে ইনফরমেশনটা গেল, যাওয়ার পরে এই ইনফরমেশনটা আসলো পোস্টেরিয়র পিটুইটারি। এখান থেকে অক্সিটোসিন রিলিজ হয়ে এরা ব্রেস্টের মায়োএপিথেলিয়াল সেলকে কন্ট্রাকশন করে মিল্ক ইজেকশন করছে। ওকে, তাহলে এটা গেল একটা হচ্ছে আমাদের সাকিং রিফ্লেক্স, যেটা হচ্ছে মিল্ক লেট ডাউন রিফ্লেক্সও বলে থাকি আমরা। তাহলে এই গেল। এছাড়া আরেকটা যে কাজ ছিল, ফাংশন ছিল অক্সিটোসিনের, সেটা হচ্ছে ইউটেরাসের ওপরে। তাহলে ইউটেরাসের উপরে কি করে? কজেস কন্ট্রাকশন অফ দি ইউটেরাইন মাসেল। এরা ইউটেরাইন মাসেলকে কন্ট্রাকশন করে। আর myometrial sensitivity to oxytocin increased by estrogen concentration of which is high in the pregnancy at the end of the pregnancy। তাহলে অক্সিটোসিনটা একা করে না, এরা সাধারণত ইস্ট্রোজেনের উপস্থিতিতে অক্সিটোসিনটা হচ্ছে আমাদের ইউটেরাসের কন্ট্রাকশন করতে হেল্প করবে। এটা মেইনলি হচ্ছে এন্ড অফ দি প্রেগনেন্সি, যখন ডেলিভারির টাইম চলে আসে তখন হচ্ছে অক্সিটোসিনটা বেশি হচ্ছে মায়োমেট্রিয়াল সেন্সিটিভিটিটা বাড়ে। তার মানে কি? মায়োমেট্রিয়াল মানে হচ্ছে ইউটেরাসের যে মাসেলটা, তাকে বলি আমরা এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম বলি, তাই না? তাহলে মায়োমেট্রিয়ামটা হচ্ছে অক্সিটোসিনের জন্য সেন্সিটিভটা হয় সাধারণত ডেলিভারির সময়, লেট প্রেগনেন্সিতে। তাহলে হচ্ছে কিরকম হয় আমরা একটু দেখি। ইউটেরাসের যখন ডেলিভারির সময় যখন ফিটাসটা নিচের দিকে নামে, তখন হচ্ছে সার্ভিক্সটা ডাইলেটেশন হয়। এই সার্ভিক্স ডাইলেটেশনের জন্য স্টিমুলেশন হয় স্ট্রেস রিসেপ্টর। এই স্ট্রেস রিসেপ্টর তখন হচ্ছে ইনফরমেশন পাঠিয়ে দিবে কোথায়? নার্ভ দিয়ে আমার হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াসে। তখন সেখান থেকে আমাদের অক্সিটোসিনটা রিলিজ হবে ব্লাডে। এই ব্লাড থেকে অক্সিটোসিনটা চলে আসবে ইউটেরাসে, এবং ইউটেরাসটা তখন মায়োমেট্রিয়ামের মানে ইউটেরাসের মাসেল যেটা মায়োমেট্রিয়াম, এটাকে সে কন্ট্রাকশন করবে, করে আলটিমেটলি এক্সপালশন করবে ফিটাস। তাহলে এই গেল মোটামুটি আমাদের পার্চুরেশন রিফ্লেক্স। তাহলে দুইটা জায়গায় কাজ করে, একটা হচ্ছে ব্রেস্টে কাজ করে যেটা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স পড়লাম আমরা, আর একটা কাজ করে ইউটেরাসে, সেটা হচ্ছে পার্চুরেশন রিফ্লেক্স। তাহলে আমরা ছবি দেখি, এই যে বেবির হেডটা এরকম ছিল, এটা হচ্ছে ইউটেরাসের, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, এটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্সটা প্রথমে কি থাকে? সার্ভিক্সটাতে যখন বেবি হেডটা টাচ করে তখন সার্ভিক্সটা ডাইলেট হতে থাকে। ডাইলেট হলে সেটা হচ্ছে অক্সিটোসিন রিলিজ করতে হেল্প করবে। এই অক্সিটোসিনটা তখন কি করবে? ইউটেরাসের মাসেলগুলোকে কন্ট্রাক্ট করে বেবিটাকে আরো নিচের দিকে নামাই দিবে, দিয়ে আলটিমেটলি আস্তে আস্তে নামাই দিতে দিতে আলটিমেটলি বেবিটা ডেলিভারি হয়ে যাবে। ডেলিভারি হওয়ার পরে আবার হচ্ছে এটা লাস্ট ছবিটাতে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে প্লাসেন্টা ডেলিভারি হওয়া। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে প্লাসেন্টা ডেলিভারি হয়ে যাবে। তাহলে এইখানে কে হেল্প করছে? আমাদের অক্সিটোসিন হেল্প করছে। এইবার আসি আমরা ভেসোপ্রেসিন, যেটা আরেকটার নাম হচ্ছে অ্যান্টি ডায়াবেটিক হরমোন। এটা হচ্ছে প্রিভেন্ট করবে ডায়াবেটিস। তাই এটা হচ্ছে ইউরিনটাকে
ভলিউমটাকে কমাতে সাহায্য করবে। এরা মেইনলি সুপ্রাঅপটিক নিউক্লিয়াস থেকে আসে এবং ইট ইজ নন পেপটাইড। তাহলে ভেসোপ্রেসিনের অথবা এডিএইচ এর অ্যাকশনটা কি? অ্যাকশন হচ্ছে অ্যান্টিডায়াবেটিক এফেক্ট। তার মানে কি? এরা মেনটেন করবে হচ্ছে অসমোলারিটি অ্যান্ড এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম বাই কিভাবে মেনটেন করে? এরা হচ্ছে ইনক্রিজ করবে ওয়াটার রিঅ্যাবজর্পশন ইন কিডনি at the site of distal convoluted tubules and collecting duct। আমরা পড়েছিলাম, আমরা যখন রেনাল সিস্টেম পড়েছি তখন আমরা পড়েছি যে distal convoluted tubules, collecting duct এবং collecting tubules-এ ওয়াটার রিঅ্যাবজর্পশন হয় যদি এডিএইচ এর প্রেজেন্ট থাকে। ঠিক আছে, তাহলে এডিএইচটা তাহলে কি করবে? ওয়াটার রিঅ্যাবজর্পশনটাকে ইনক্রিজ করবে এই distal convoluted tubules, collecting tubules and collecting duct-এ ওয়াটার বেশি বেশি করে রিঅ্যাবজর্পশন হতে হেল্প করবে অ্যান্ড মেক ইউরিন হাইপারটনিক। এবং ইউরিনটাকে কি করছে? হাইপারটনিক করছে। তার মানে কি? কনসেন্ট্রেটেড করছে অ্যান্ড ডিক্রিজ ইউরিন ভলিউম, এবং ইউরিন ভলিউমটা তারা কমাই দিচ্ছে। আলটিমেটলি ডিক্রিজ হচ্ছে অসমোলারিটি অ্যান্ড সোডিয়াম কনসেন্ট্রেশন অফ দি এক্সট্রাসেলুলার ফ্লুইড বাই ইনক্রিজ ওয়াটার রিঅ্যাবজর্পশন। তাহলে আমার ব্লাডের অসমোলারিটিটা কি হচ্ছে? কমে যাচ্ছে এবং সোডিয়াম কনসেন্ট্রেশনটাও কমে যাচ্ছে, যেহেতু বেশি বেশি করে ওয়াটারটা রিঅ্যাবজর্পশন হয়ে আমাদের ব্লাডে ফ্লুইডের পরিমাণটাকে বাড়ায় দিচ্ছে। তাহলে একটা গেল হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন এবং অসমোলারিটি রেগুলেশন। আরেকটা কাজ করে হচ্ছে প্রেশার এফেক্ট। কি প্রেশার এফেক্ট করে? হায়ার কনসেন্ট্রেশন অফ এডিএইচ অথবা ভেসোপ্রেসিন কজেস ভেসোকনস্ট্রিকশন। এটা হচ্ছে ভেসোকনস্ট্রিকশন, ভেসেলটাকে কনস্ট্রিকশন করে। দাস যদি ভেসেল কনস্ট্রিকশন হয় তাহলে হচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। আদার ফাংশন কি কি কাজ করবে? এরা গ্লুকোনিওজেনেসিসটা বাড়ায় দিবে, এসিটিএস সিক্রেশনটাকে বাড়াবে, কন্ট্রাকশন অফ স্মুথ মাসেল অফ জিআইটি, ইউরিনারি ব্লাডার ইউটেরাস, এগুলোকে বাড়াবে, আর স্টমাকের মুভমেন্টটা বাড়াবে। তাহলে দিজ আর দ্য অল ফাংশনস অফ এডিএইচ অর ভেসোপ্রেসিন। তাহলে এডিএইচ এর মেকানিজম অফ অ্যাকশন আমরা এটা কিডনি সিস্টেমে পড়েছি, আবার পড়ছি যে এরা কিভাবে ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করতে হেল্প করে ডিস্টাল কনভেন্ট টিউবস, কালেক্টিং টিউবস এবং কালেক্টিং ডাক্টে। প্রথমে হচ্ছে এডিএইচ রিঅ্যাবজর্পশন টেক্স প্লেস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এডিএ। ওয়াটার রিঅ্যাবজর্পশন টেক্স প্লেস আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ দি এডিএইচ ইন ডিস্টাল কনভেন্ট টিউবস, কালেক্টিং টিউবস এবং কালেক্টিং ডাক্ট। কিভাবে হচ্ছে? এডিএইচ অ্যাক্টিভেটস করবে অ্যাডেনাস সাইক্লেজ অ্যান্ড ফর্মেশন অফ সাইক্লিক এমপি। এই সাইক্লিক এমপি তখন হচ্ছে ফসফোরাইলেশন করবে কাকে? ওয়াটার চ্যানেল অ্যাকুয়াপোরিনকে। এই অ্যাকুয়াপোরিনটা তখন অ্যাকুয়াপোরিন কাম ফ্রম দ্য সাইটোপ্লাজম টু দ্য অ্যাপিকাস সেল মেমব্রেন। তার অ্যাকুয়াপোরিন যে ওয়াটার চ্যানেলটা ছিল সেই অ্যাকুয়াপোরিনটা সাইটোপ্লাজম থেকে তখন সেল মেমব্রেনে গিয়ে সেল মেমব্রেনে চলে আসবে। আসার পরে তখন সেল মেমব্রেনের পারমেবিলিটি তারা বাড়াবে কিসের? ওয়াটারে। যেহেতু ওয়াটার চ্যানেল হচ্ছে অ্যাকুয়াপোরিনটা সেল মেমব্রেনে চলে আসছে, তখন সেল মেমব্রেনের পারমেবিলিটি পারমেবিলিটি বাড়িয়ে দিয়ে আমার ওয়াটারটাকে রিঅ্যাবজর্পশন করতে হেল্প করছে। আর হচ্ছে এরা ভেসো কনস্ট্রিকশন করবে কিভাবে? বাট নট ফিজিওলজিক্যাল কনসেন্ট্রেশন। However, during hemorrhage, vasopressin level can increase causes vasoconstriction. নর্মালি এরা হচ্ছে বেশি ভেসোকনস্ট্রিকশন করে না, কিন্তু যদি এমন হয় যে হেমোরেজ হয়ে যাচ্ছে, মানে ব্লিডিং হয়ে যাচ্ছে, তখন তারা কি করবে? তারা হচ্ছে ব্লাড ভেসেলটাকে কনস্ট্রিকশন করে হেমোরেজটা কমাতে চেষ্টা করবে। তাহলে এইবার আসছি আমরা কিভাবে এডিএইচটার রেগুলেশন হয়। এডিএইচটা রেগুলেশন হবে মেইনলি অসমোটিক রেগুলেশন অথবা ব্লাড প্রেশার রেগুলেশন মাধ্যমে। অসমোটিক রেগুলেশনটা কিভাবে হচ্ছে? ইনক্রিজ যদি করে, ইনক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড অসমোলারিটি স্টিমুলেটস এডিএইচ সিক্রেশন। যদি আমার অসমোলারিটি ব্লাডে বেড়ে যায় তাহলে হচ্ছে এডিএইচ সিক্রেশনটা বেড়ে যাবে, আর অসমোলারিটি যদি কমে যায় তাহলে এডিএইচ সিক্রেশনটা কমবে। আর ব্লাড ভলিউমের ক্ষেত্রে কি করবে? ব্লাড ভলিউম এবং ব্লাড প্রেশার, যদি ব্লাড ভলিউম কমে যায় অ্যান্ড প্রেশার ব্লাড প্রেশার কমে যায়, তখন সেটা এডিএইচ সিক্রেশনটাকে স্টিমুলেট করবে। কেন? কারণ এডিএইচ তখন ভেসোকনস্ট্রিকশন করবে, এক নাম্বার ভেসোকনস্ট্রিকশন করে সে কি করবে? প্লাজমা ভলিউমটা কমাবে, ভেনাস প্রেশার কমাবে, ভেনাস রিটার্ন কমাবে, আর্টেরিয়াল প্রেশার কমাবে। আলটিমেটলি এডিএইচ সিক্রেশন বেড়ে গিয়ে টিউবুলার পারমেবিলিটি অফ ওয়াটার বেড়ে যাবে, আর হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন বেড়ে যাবে এবং ওয়াটার এক্সক্রেশন কমে যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমাদের লো ব্লাড প্রেশার এবং লো ব্লাড ভলিউম আমাদের এডিএইচ সিক্রেশনটাকে বাড়াচ্ছে।
যেহেতু লো ব্লাড প্রেশারের জন্য ভলিউম কমের জন্য, প্রেশার কমের জন্য আমার এডিএ সিক্রেশনটা বেড়ে গিয়ে ওয়াটার পারমিয়াবিলিটি বাড়াই দিয়ে, রিঅ্যাবজর্পশন বাড়াই দিয়ে আমার ওয়াটারটা বেশি বেশি অ্যাবজর্পশন করে ব্লাড ভলিউমটা বাড়াই দিচ্ছে, আলটিমেটলি আমার ব্লাড প্রেশারটাকে বাড়াতে হেল্প করছে। তাহলে কারা কারা আমাদের এডিএস সিক্রেশনটাকে বাড়ায়? যদি হচ্ছে অসমোলারিটি বেড়ে যায় তাহলে এডিএস সিক্রেশন হবে, হাইপোভলিমিয়া হলে হবে, ব্লাড প্রেশার কমে গেলে হবে, পেইন, ইমোশন, স্ট্রেস এক্সারসাইজে হবে, স্ট্যান্ডিং কন্ডিশনে হবে, অ্যাঞ্জিওটেনসিন 2 এর এফেক্টে হবে। আর কারা কমাই দিবে এডিএস সিক্রেশনটাকে? ডিক্রিজ প্লাজমা অসমোলারিটি, ইনক্রিজ এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম, ইনক্রিজ ব্লাড প্রেশার অ্যান্ড অ্যালকোহল আমার এডিএস সিক্রেশনটাকে কি করবে? কমাই দেবে। তাহলে এই মোটামুটি আমাদের হচ্ছে এডিএইচ রিলেটেড আলোচনা ছিল। তাহলে আমরা এটা পোস্টেরিয়র পিটুইটারিতে আমরা তাহলে 2টা হরমোন পড়লাম। একটা হচ্ছে একটা পড়লাম হচ্ছে আমরা একটা পড়লাম হচ্ছে আমরা অক্সিটোসিন এবং তার ফাংশন। এরপর পড়লাম আমরা ভেসোপ্রেসিন অথবা এডিএইচ এবং তার ফাংশন রেগুলেশন। তাহলে এইবার আসছি আমরা যে আচ্ছা, এখানে একটা ইয়ে ছিল যে থার্স্টে কিভাবে কন্ট্রোল করে। যদি ব্লাড ভলিউম কমে যায়, অসমোলারিটি বেড়ে যায় আর ড্রাইনেস অফ মাউথ হয়, তারপর হচ্ছে মেটারিং অফ ওয়াটার ইনটেক বাই জিআই ট্র্যাক্ট হয়, তাহলে এরা সবাই হচ্ছে থার্স্ট সেন্টারটাকে স্টিমুলেট করবে। এই স্টিমুলেট হলে পরে আমার হচ্ছে থার্স্ট সেন্টার দিয়ে আমাদের এই ইয়েগুলা ওয়াটার তখন ইনটেক করে আমাদের এই ভলিউমগুলা আলটিমেটলি বেড়ে যাবে। এটা অতটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। তাহলে আমরা জানি যে ডায়াবেটিস একটা ইম্পর্টেন্ট একটা ডিজিজ যেটা আমাদের দেশে খুবই প্রবলেম ক্রিয়েট করে, কিন্তু কোন ডায়াবেটিসটা আমরা সবসময় দেখি সেটা হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, যেটা হচ্ছে ইনসুলিন রিলেটেড। তাহলে এই ডায়াবেটিস মেলাইটাস একটা, আরেকটা না ডায়াবেটিস আছে, তার নাম হচ্ছে ডায়াবেটিক ইনসিপিটাস। এই ডায়াবেটিস ইনসিপিটাসটা আমরা এখন পড়বো। কখন ডায়াবেটিস ইনসিপিটাস হয়? ডিক্রিজ এডিএস সিক্রেশনে ডায়াবেটিস ইনসিপিটাস হয়, ক্যারেক্টারাইজ বাই পলিউরিয়া, লার্জ ভলিউম অফ ইউরিন তৈরি হবে এবং পলিডিপসিয়া হবে। ঠিক আছে, তাহলে এডিএস যদি কম সিক্রেশন হয় তাহলে হচ্ছে আমার ওয়াটার রিঅ্যাবজর্পশন কম হবে, যার জন্য বেশি বেশি ওয়াটার ইউরিন দিয়ে বের হয়ে যাবে, সেটাকে বলছি আমরা পলিউরিয়া। আর যেহেতু বেশি বেশি ওয়াটার বের হয়ে যাচ্ছে তখন আমার থার্ড সেন্টার স্টিমুলেটর হয়ে পলিডিপসিয়া হবে। তাহলে পলিউরিয়া পলিডিপসিয়ার জন্য আমাদের ডায়াবেটিস ইনসিপিটাস হবে। তাহলে কত রকমের ডায়াবেটিস ইনসিপিটাস হতে পারে? একটা হচ্ছে সেন্ট্রাল হতে পারে, আর একটা হচ্ছে নেফ্রোজেনিক হতে পারে। সেন্ট্রাল যেটা সেটা হচ্ছে নিউরোজেনিক, এটা হচ্ছে ডিক্রিজ সিনথেসিস অ্যান্ড সিক্রেশন অফ এডিএইচ। এটা হচ্ছে ইনহেরিটেড অর অ্যাকুয়ার্ড হতে পারে, টিউমার অফ পিটুইটারি গ্ল্যান্ড, হেড ইনজুরি, ইনফেকশন, ব্রেন টিউমার, এইসব কারণে যদি আমার এডিএস সিক্রেশনটা কম হয় তাকে বলছি আমরা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। আর নেফ্রোজেনিক হচ্ছে ফেলিউর অফ দ্য রিসেপ্টর অফ দি রেসপন্স টু এডিএইচ অ্যান্ড ইনহেরিটেড অ্যাকোয়ার্ড হতে পারে। তাই নেফ্রোজেনিক যেটা হচ্ছে কিডনিতে যে এডিএইচ এর রিসেপ্টরটা থাকছে, সেই রিসেপ্টরটা যদি রেসপন্স না করে তাহলে হচ্ছে আমাদের নেফ্রোজেনিক ডায়াবেটিক ইনসিপিটাস হতে পারে। তাহলে এইখানে সাইন সিমটম কি হচ্ছে? এখানে সাইন সিমটম হচ্ছে পলিইউরিয়া, বেশি বেশি করে ইউরিন ফর্মেশন। তাহলে পলিইউরিয়া ইজ দ্য ফার্স্ট সাইন অফ ডায়াবেটিস ডায়াবেটিস ইনসিপিটাস। আর এখানে কি হবে? ইউরিনের অসমোলারিটি লো হয়ে যাবে। ঠিক আছে, ইউরিনের স্পেসিফিক গ্র্যাভিটিটা কমে যাবে, হাইপার ন্যাট্রিমিয়া হবে, সিরাম হাইপার অসমোলার, সিরামটা হচ্ছে অসমোলারিটিটা বেশি হবে, থাস থাকবে, পলিডিপসিয়া থাকবে, ইরিটেবিলিটি অ্যান্ড মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে, ডিহাইড্রেশন হবে, শক হবে। ঠিক আছে, তাহলে এতগুলো সাইন সিমটম হতে পারে কোথায়? ডায়াবেটিস ইনসিপিটাস। আর একটা যে আমাদের ক্লিনিক্যাল কন্ডিশন তার নাম হচ্ছে SIADH, যেটার অ্যাব্রিভিয়েশন হচ্ছে সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন। যদি ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএস সিক্রেশন হয় তাহলে এই কন্ডিশনটা হবে। এখানে কি হবে? এক্সেসিভ সিক্রেশন যদি এডিএইচ হয়, ডেসপাইট কন্টিনিউয়াড রেনাল এক্সপ্রেশন অফ সোডিয়াম। তাহলে সিরাম সোডিয়াম যেটা সেটা হচ্ছে কি হবে? হাইপোন্যাট্রিমিয়া হবে। যদি এক্সেস এডিএস সিক্রেশন হয় তখন হচ্ছে বেশি বেশি তারা কি করবে? বেশি বেশি তারা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশন করবে। তাহলে ওয়াটার যত বেশি রিঅ্যাবজর্পশন হয় তাহলে সেটা আমার কি হবে? সোডিয়ামটা এক্সক্রেশনটা হচ্ছে কি করবে? সোডিয়াম এক্সক্রেশনটা বাড়াই দিবে, যার জন্য হচ্ছে আমার হাইপোন্যাট্রিমিয়া হবে। ইনক্রিজ ব্লাড ভলিউম অ্যান্ড হাইপো অসমোলারিটি হবে, ইনক্রিজ ইউরিন অসমোলারিটি হবে,
অ্যাকম্পানিড বাই নিউরোলজিক্যাল সাইন্স হবে ইরিটেবিলিটি, কনফিউশন, মাসল উইকনেস অ্যান্ড সিজার হবে। ঠিক আছে? তাহলে এডিএইচ মেইনলি সোডিয়ামের সাথে কোনো এফেক্ট নাই আমরা জানি যেটা। এডিএইচটা শুধুমাত্র ওয়াটার রিঅ্যাবজর্পশনে হেল্প করে। কিন্তু যেহেতু বেশি, বেশি ওয়াটার রিঅ্যাবজর্পশন হয়ে যাচ্ছে আমার বডিতে, তাহলে ব্লাড ভলিউমটা বেড়ে যাচ্ছে। তখন সিরাম সোডিয়ামটা কি হবে? কমে যাবে। হ্যাঁ? সিরাম সোডিয়ামটা কমে যাবে এবং এটাই হচ্ছে SIADH এর সাইন সিম্পটম। এবার আসছি এসআইডিএইচ কেন হয়? হেড ইনজুরি, সেরেব্রাল টিউমার, মেনিনজাইটিস, সেরেব্রাল হিমোরেজ, পালমোনারি ডিজিজ, তারপর হচ্ছে ক্রনিক্যালি ইল অর ম্যালনারিড চিলড্রেন যদি হয় তাদের হতে পারে, স্পাইনাল সার্জারিতে হতে পারে, স্টেম সেল ট্রান্সপ্লান্টেশনে হতে পারে, মেডিকেশনে হতে পারে, পজিটিভ প্রেশার ভেন্টিলেশনে এই সমস্যাগুলো হতে পারে যেখানে আমার এডিএইচ সিক্রেশনটা বেড়ে যাবে। তাহলে এইখানে কি হবে আমরা আগেই পড়েছি যে হাইপোনাট্রিমিয়া হবে আর হচ্ছে ইউরিনের আউটপুটটা কম হবে আর হচ্ছে ইউরিন আউটপুট ইন অ্যাবসেন্স অফ হাইপোভলিমিয়া লো হবে, ইউরিন আউটপুট কম হবে। আর কি হবে? সিরাম অসমোলারিটি কমে যাবে, হাই স্পেসিফিক ভ্যারাইটি হবে ইউরিনের, নশিয়া ভমিটিং হবে, মেন্টাল স্ট্যাটাস চেঞ্জ হবে। এইবার আসছি আমরা ডাইউরেটিক্স কাকে বলে। Diuretics, a diuretic is a substance that increase the rate of urine volume output. তাহলে ডাইউরেটিক কি জিনিস? ডাইউরেটিক হচ্ছে একটা সাবস্টেন্স যারা ইউরিন ভলিউমটাকে কি করবে? বাড়ায় দিতে হেল্প করবে। ঠিক আছে? তাহলে ইউজ হচ্ছে দ্য মোস্ট কমন ক্লিনিক্যাল ইউজ অফ ডাইউরেটিক্স is to reduce extracellular fluid volume, especially in disease associated with edema and hypertension. তাহলে কোথায় আমরা এই ডায়াবেটিক্সটা ব্যবহার করি? যেখানে আমাদের হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমটাকে কমাতে হবে। মেইনলি এটা ডিজিজ কন্ডিশনে হবে। কোন কোন ডিজিজ হবে? যে ডিজিজে আমার ইডিমা এবং হাইপারটেনশন তৈরি করে সেই সব ডিজিজে আমার এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউম কমানোর জন্য আমরা ডায়াবেটিক্স ব্যবহার করে থাকি। তাহলে ডায়াবেটিস কত রকমের হতে পারে? অসমোটিক ডায়াবেটিক্স হতে পারে, লুপ ডায়াবেটিক্স হতে পারে, থায়াজাইড ডায়াবেটিক্স হতে পারে। তাহলে অসমোটিক ডায়াবেটিসটা আচ্ছা এইখানে আমরা একটু ইয়ে করেছি যে আমাদের চার্টে দেখাচ্ছি যে কত রকমের ডায়াবেটিক্স হতে পারে। একটা অসমোটিক ডায়াবেটিক্স, একটা হচ্ছে লুপ ডায়াবেটিক্স, একটা থায়াজাইড ডায়াবেটিস, এছাড়াও কার্বনিক অ্যানহাইড্রেট ইনহিবিটর হতে পারে, অ্যাস্ট্রন অ্যান্টাগনিস্ট হতে পারে, সোডিয়াম চ্যানেল ব্লকার হতে পারে। তাহলে এত রকমের ডায়াবেটিক্স হতে পারে। এত ডিটেলস আমাদের অ্যাকচুয়ালি ফিজিওলজিতে অত প্রয়োজন নাই, কিন্তু ডায়াবেটিক্স সম্পর্কে আমাদের শর্ট নোট আসে, এই জন্য আমরা একটুখানি জানবো। এত ডিটেলস আমরা কোথায় পড়বো? ফার্মাকোলজিতে পড়বো। ওকে, তাহলে অসমোটিক ডায়াবেটিসের নাম হচ্ছে ম্যানিটল। ঠিক আছে? আর হচ্ছে লুপ ডায়াবেটিক্সের নাম হচ্ছে ফুসামাইড। তাহলে ফুসামাইডটা মেনলি আমাদের দেশে আমরা কিন্তু ল্যাসিক্স অনেক পরিচিত, যে ল্যাসিক্স আমাদের অনেক মেডিসিনটা দেওয়া হয়, তো সেটাই হচ্ছে লুপ ডায়াবেটিক্স, সেটা হচ্ছে নাম হচ্ছে ফুসামাইড। তাহলে এই দুই একটা নাম জানলেই হবে। তাহলে কি কি ডায়াবেটিক্স আছে? ডায়াবেটিক্স আছে অসমোটিক ডায়াবেটিক্স, লুপ ডায়াবেটিক্স, থাইরয়েড ডায়াবেটিক্স, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে ডায়াবেটিক্সের কাজ কি? ডায়াবেটিক্সের কাজ হচ্ছে ইউরিনের ভলিউমটা বাড়ানো। ঠিক আছে? ইউরিনের ভলিউমটা বাড়ানো। যদি আমার ব্লাড অথবা এক্সট্রাসেলুলার ফ্লুইড ভলিউমটা বেড়ে যায়, তখন হচ্ছে আমার এই ডায়াবেটিক সাবস্টেন্সটা আমরা দিই টু রিডিউস ইডিমা অ্যান্ড হাইপারটেনশন। ঠিক আছে? তাহলে এই মোটামুটি আমাদের আজকের যেই এটা ছিল পোস্টার পিটুইটারি, আমার মনে হয় আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। তাহলে এতটুকুই থাকলো আমাদের পোস্টার পিটুইটারি গ্ল্যান্ড রিলেটেড পড়াশোনা। তাহলে আমরা কি পড়লাম আবার একটু ইয়ে করি যে পোস্টার পিটুইটারি থেকে কি কি হরমোন সিক্রেশন হয়। ১ নাম্বার হচ্ছে ২টা হরমোন সিক্রেশন হয়, একটা হচ্ছে অক্সিটোসিন আর হচ্ছে এডিএইচ, এবং এটা সিক্রেশন হয় হচ্ছে পোস্টার পিটুইটারি থেকে, কিন্তু তৈরি হয় হচ্ছে হাইপোথ্যালামাস থেকে। তাহলে অক্সিটোসিনের ফাংশন পড়লাম, একটা হচ্ছে ইউটেরাসের উপর ফাংশন আর একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের উপর ফাংশন। আর এডিএইচের ফাংশন পড়লাম আমরা হচ্ছে একটা হচ্ছে রেনাল কিডনিতে, যেটা হচ্ছে ওয়াটার রিঅ্যাবজর্পশনে কাজ করে, আবার ভেসেলে হচ্ছে সেটা ভেসো কনস্ট্রিকশন করে। এছাড়াও আরো ২-৪টা আমরা ফাংশন পড়েছি। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশনে কিভাবে হেল্প করে এডিএইচ, এটা আমরা পড়েছি। কোথায় হেল্প করে, কোন কোন পার্টে হেল্প করে, এটা পড়লাম। এরপরে পড়লাম ডায়াবেটিস ইনসিপিটাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমাদের শর্ট নোট হিসেবে আসে।
এছাড়া আমরা একটু ডায়াবেটিক্স সম্পর্কে জানলাম যে ডায়াবেটিক্সটা কি এবং কি টাইপস এর ডায়াবেটিক্স হতে পারে। সো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমাদের এটুকুই থাকলো। আমরা তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি এবং পোস্টেরিয়র পিটুইটারি ২ টা হরমোনই আমরা আশা করি তো ২ টা হরমোনই আমরা শেষ করলাম। আশা করি এটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। এবং ইউ হ্যাভ টু গো থ্রু ইওর বুক। এই ভিডিওটা শুধু দেখা না, তোমার বইও পড়তে হবে। বই পড়লে তোমাদের জিনিসগুলো আরো ক্লিয়ার হবে যে তোমরা তখন হরমোনগুলা কি এবং ফাংশন কি সেটা আরো ভালোভাবে তোমরা বুঝতে সক্ষম হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে এটুকুই থাক। আমরা নেক্সট হরমোনটা আবার নেক্সট চ্যাপ্টার আলোচনা করব এন্ডোক্রাইনোলজির। আজকে এতটুকুই থাকলো। তো সবাইকে আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।